প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। পর্যায়সারণীর শেষ ক্লাস, যদিও ক্লাসটা বেশিক্ষণ লাগবে না হয়তো আমাদের শেষ করতে। আমরা গতকালকে শুরু করেছিলাম গ্রুপ 7 মৌলগুলিক ক্রিয়া 17 মৌলগুলিক ক্রিয়াশীলতার ক্রম: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমাদের প্রশ্নটা ছিল গ্রুপ 17 মৌলগুলিক ক্রিয়াশীলতার ক্রমটি লিখো, পানি ও হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হতে এসবকে তুমি প্রমাণ দাও, যুক্তি দাও। বলছে গ্রুপ 17, প্রশ্নটা একটু খেয়াল করবা। গ্রুপ 17 পানি বলছে আগে 17 মৌলগুলি ক্রিয়াশীলতা ক্রমটি লিখে ফেলতে, লিখে বলছে পানি আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, বিক্রিয়া করে যুক্তি দাও, তুমি যা লিখছো তা ঠিক আছে। তো আমি গতকালকে শুরু করেছিলাম যে ফ্লোরিন পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে নর্মাল অবস্থা লিখে দিই। ফ্লোরিন পানির সাথে, দেখো রাসায়নিক কেমিস্ট্রি এখানে কালকে F2 লিখছেন, CF2 লিখছেন, Br2 লিখছেন, আজকে এরকম আমরা মৌলগুলি লিখছি কালকে, আর এখানে মৌলিক অণু নিয়ে ব্যাখ্যা দিচ্ছি। কারণ আমরা জানি পরমাণু সাধারণত দ্বিপরমাণু অণু যারা, তারা সরাসরি অণু অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো ফ্লোরিন পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড ও অক্সিজেন উৎপন্ন করে। এই যে ফ্লোরিন প্লাস পানি বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্লাস অক্সিজেন, সমতা বিধান। অক্সিজেন এখানে কয়টা? 2টা, এখানে 2 দিয়ে দাও। হাইড্রোজেন কয়টা? এখানে 4 দিয়ে দাও। এখন প্রশ্ন হলো এর সক্রিয়তা আমরা কি করে বুঝবো? এর সক্রিয়তা বোঝার পদ্ধতি হচ্ছে, আমি গতকালকে বলছিলাম অক্সিজেন একটা সক্রিয় মৌল, ফ্লোরিন একটা সক্রিয় মৌল, কিন্তু অক্সিজেন যদি কোনো অণু থেকে, ফ্লোরিন যদি কোনো অণু থেকে অক্সিজেনকে প্রতিস্থাপন করতে পারে, তাহলে ফ্লোরিন বেশি সক্রিয়। নিয়ম হচ্ছে কোনো পরমাণু যখন বন্ধনে যুক্ত হয় তখন সে স্টেবল বা স্থিতিশীল হয়। আমরা বলে থাকি বন্ধনে যুক্ত পরমাণু সমষ্টি স্থিতিশীল হয়। কোনো পরমাণু যদি বন্ধনে যুক্ত হয়, দেখো অক্সিজেন পরমাণুটা যখন পানি অণুর সাথে বন্ধনে যুক্ত হয়েছে তখন এটা স্টেবল হয়ে গেছে। কিন্তু ফ্লোরিনের সক্রিয়তা এত বেশি যে ফ্লোরিন এই বন্ধনে যুক্ত অণুর থেকে পরমাণুকে বের করে দিয়েছে, বের করে দিয়ে নিচে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এর মানে এটা দ্বারা ফ্লোরিনের সক্রিয়তা বোঝায়। কিন্তু ফ্লোরিন, দেখো ফ্লোরিন যেমন ঠান্ডা পানির সাথে আমি দিয়ে দিলাম ফ্লোরিন ঠান্ডা পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড অক্সিজেন উৎপন্ন করে। অর্থাৎ ফ্লোরিনের সক্রিয়তা এখান থেকে বোঝা যায় অক্সিজেনের মতো আরেকটা মৌলকে
সক্রিয় মৌলকে যদি ফ্লোরিন সরাতে পারে তাহলে বুঝতে হবে ফ্লোরিন বেশি সক্রিয়। আমি যদি কাউকে কোনো জায়গা থেকে সরাতে পারি তাহলে আমি তার থেকে সক্রিয়। তাহলে ফ্লোরিন যদি অক্সিজেনকে সরাতে পারে ফ্লোরিন অক্সিজেন থেকে বেশি সক্রিয়। তাহলে এটা দ্বারা সক্রিয়তা বোঝায় যে ফ্লোরিন অক্সিজেনের মতো অত্যন্ত সক্রিয় একটা মৌলকে তার যৌগ থেকে সরিয়ে নিজে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এবার ক্লোরিন ক্লোরিন কক্ষ তাপমাত্রায় আচ্ছা ক্লোরিন সরাসরি হাইড্রোজেনকে অক্সিজেনকে প্রতিস্থাপন করতে পারে না। ক্লোরিন পানির সাথে নিম্নরূপ উপমুখী উপমুখী বিক্রিয়া করে। ক্লোরিন পানির সাথে নিম্ন উপমুখী বিক্রিয়া করে। কেমন বিক্রিয়া দেখো, ক্লোরিন প্লাস পানি বিক্রিয়া করে উপমুখী চিহ্ন এরকম একটা উপমুখী চিহ্ন HOCl প্লাস HCl, এর নাম হাইপোক্লোরাস অ্যাসিড। ক্লোরিন পানির সাথে নিম্ন উপমুখী বিক্রিয়া প্রদর্শন করে। সে তৈরি করে কি HOCl প্লাস HCl। বিক্রিয়াটিকে দীর্ঘক্ষণ রেখে দিলে দীর্ঘক্ষণ যদি আমরা দীর্ঘক্ষণ রেখে দেই তাহলে হাইপোক্লোরাস অ্যাসিড HOCl যেটা এটা বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত HCl প্লাস অক্সিজেন উৎপন্ন করে। এখন সমতা বিধান, অক্সিজেন এখানে 2টা, এখানে 2 দিতে হবে। হাইড্রোজেন কয়টা? 2টা, এখানে 2 দিতে হবে। কথা হলে হাইপোক্লোরাস অ্যাসিড কোথা থেকে আসছে? উপর থেকে আসছে। এখানে কিন্তু সমতা অলরেডি করা আছে, তখন এই 2 এর কারণে সব কটাকে 2 দিয়ে ব্যালেন্স করে নিতে হবে, কারণ এই যৌগটাই নিচে নেমে আসছে। তাহলে আমরা দেখলাম, দেখো আবার খেয়াল করো, যারা বুঝতে পারোনি আরেকবার খেয়াল করো। এই যে ধরো আমার বিক্রিয়া এটা যে হাইপোক্লোরাস অ্যাসিডকে যদি আমি দীর্ঘক্ষণ রেখে দেই তাহলে একটু নিচে নিচে বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অক্সিজেন উৎপন্ন করে। তাহলে নিচে নিচে বিয়োজিত হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিজেন উৎপন্ন করতেছে। এর মানে এই যে অক্সিজেন 2টা, এই 2 বাম পাশে দিয়ে দাও, 2 বাম পাশে দিয়ে দাও। আচ্ছা সরি, এটা তৈরি করে এই অক্সিজেনের 2 বাম পাশে দিয়ে দিলাম, দিয়ে দিলে HCl 2টা হলো। এখন প্রশ্ন হলো এটা আসছে কোথা থেকে? এটা এখান থেকে আসছে। এখানে 2, এখানে 2, এখানে 2, সবাইকে 2, কারণ ওটা ব্যালেন্স করা ছিল। এবার যদি আমি বিক্রিয়া যোগ করে দিই তাহলে সমানের ডান পাশ সমানের বাম পাশ কেটে যায়। বিক্রিয়াটা কি হয়? 2Cl2 প্লাস 2H2O ইকুয়াল 4HCl প্লাস অক্সিজেন। এখন পার্থক্যটা খেয়াল করো, ফ্লোরিন একবারই পানি থেকে অক্সিজেনকে সরাই দিয়েছে, এক স্টেপে পানি থেকে অক্সিজেনকে সরাই দিয়েছে ক্লোরিন কিন্তু এক স্টেপে পানি থেকে অক্সিজেনকে সরাতে পারেনি। ক্লোরিন আগে কি করলো? পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করলো। এই হাইপোক্লোরাস অ্যাসিড এই বিক্রিয়াটাকে দীর্ঘক্ষণ রেখে দিলে HCl বিয়োজিত নিম্নোক্ত বিক্রিয়া দেয়, হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিত হয়। এটাকে যখন আমরা দীর্ঘক্ষণ রেখে দেই, হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিত হয়ে তৈরি করে HCl আর অক্সিজেন উৎপাদন করে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ফ্লোরিন এত সক্রিয় যে সে এক স্টেপে অক্সিজেনকে বের করতে পারে, কিন্তু ক্লোরিনের সক্রিয়তা এর মতো এতটা নয় যে সে এক স্টেপে বের করতে পারে। ক্লোরিন করে কি? প্রথমে পানির সাথে বিক্রিয়া করে একটা মধ্যবর্তী উৎপাদ তৈরি করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডটা ধীরে ধীরে বিয়োজিত হাইড্রোক্লোরিক অ্যাসিড ও
অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমি বলতে চাচ্ছি ক্লোরিন পানির সাথে যখন অক্সিজেনকে বের করছে, ফ্লোরিন পানির সাথে যখন অক্সিজেনকে বের করছে, ক্লোরিনও পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেনকে বের করে, কিন্তু ক্লোরিন এক স্টেপে বিক্রিয়া করে, হোয়ারেস ফ্লোরিন এক স্টেপে বিক্রিয়া করে, কিন্তু ক্লোরিন পানির সাথে এক স্টেপে বিক্রিয়া করতে পারে না। সে প্রথমে মধ্যবর্তী উৎপাদ তৈরি করে। বেলেসার মধ্যবর্তী উৎপাদ জিনিসটা কি? দেখো, বিক্রিয়ার মাঝে কি ঘটে এটা আমরা দেখি না। মধ্যবর্তী উৎপাদ জিনিসটা হলো, সহজে মনে করো, ধরো এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, এখন এখানে এক্স বসে, আচ্ছা এত উদাহরণ দিয়ে আমি সহজ করে বলে দিই। মনে করো তুমি তোমার পাশে তোমার বন্ধুরিকে বসাতে চাচ্ছ, এখন তোমার পাশে আরেকজন বসে আছে যার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো না, তখন তুমি কি করো? তুমি দেখতে যে ওই লোকটা যদি বলো যে তুই পিছনে যা, আমার বন্ধুরা আমার পাশে আসতে পারে, তাহলে তোমার পাশের জন মাইন্ড করে বসবে, সে তোমার কথা মানতে বাধ্য নয়। তখন সে চিন্তা করলে যে তাহলে এক কাজ করি, স্যারকে যে কানে কানে বলি যে স্যার ওরে একটু আমার পাশ থেকে উঠাইতেন, আমার বন্ধুরা আমার পাশে একটু নিয়ে আসেন। এখন স্যার যদি ওই স্টুডেন্টকে উঠাই দেয়, তাহলে কিন্তু ওই স্টুডেন্টও কোনো মাইন্ড করতে পারবে না, যেহেতু স্যার উঠাই দিয়েছে। তো বিষয়টা হলো মততে ক্লোরিন এক স্টেপে অক্সিজেনকে সরাতে পারে না। ফ্লোরিন যেমন একবারে অক্সিজেনকে সরাই দিয়েছে, দেখো ফ্লোরিন যেমন এক স্টেপে অক্সিজেনকে সরাই দিয়েছে, ক্লোরিন কিন্তু এক স্টেপে পারেনি। ক্লোরিন কি করলো? আগে বিক্রিয়া করে একটা মতবর্তী উৎপাদ তৈরি করলো, এটা ধীরে ধীরে বিয়োজিত HCl অক্সিজেন উৎপন্ন করলো। তাহলে সে নিজে একা পারেনি, সে আগে একজনের সহায়তা নিয়েছে, সে বিয়োজিত অক্সিজেনকে বের করছে। এই দিয়ে সক্রিয়তা কম, এটা বোঝানো হয়। তাহলে ক্লোরিন পানির সাথে নিম্নরূপ উপমুখী বিক্রিয়া প্রদর্শন করে। বিক্রিয়াটিকে দীর্ঘক্ষণ রেখে দিলে এই HCl বিয়োজিত হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিত HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিজেন উৎপাদন করে। এবার তুমি বলবা ব্রোমিন ও আয়োডিন নিম্নরূপ উপমুখী বিক্রিয়া করে, কিন্তু এদের সক্রিয়তা কম বলে বিক্রিয়া থেমে যায়, বিক্রিয়া চলে না, বন্ধ হয়ে যায়। উল্লেখ্য ব্রোমিন আয়োডিন অপেক্ষা দ্রুত বিক্রিয়া করে। এই যে ব্রোমিন প্লাস পানি, উপমুখী চিহ্ন দিয়ে HOBr প্লাস HBr, হাইপোব্রোমাস অ্যাসিড ও হাইড্রোব্রোমিক অ্যাসিড। এটা হলো হাইপোক্লোরাস, এটা হলো হাইপোব্রোমাস অ্যাসিড ও হাইড্রোব্রোমিক অ্যাসিড। এবার আয়োডিন বিক্রিয়া করে, আয়োডিন প্লাস পানি একই জিনিস, HOI প্লাস HI, হাইপোআয়োডাস অ্যাসিড, হাইপোআয়োডাস অ্যাসিড ও হাইড্রায়োডিক অ্যাসিড। এটা হলো হাইড্রায়োডিক। হাইড্রায়োডিক অ্যাসিড, আর হাইপোআয়োডাস অ্যাসিড, হাইপোআয়োডাস। হাইপো লিখতে অসুবিধা হচ্ছে, হাইপোআয়োডাস অ্যাসিড। দেখো, তাহলে পানির সাথে বিক্রিয়াও তো আমরা একটা জিনিস দেখলাম যে গ্রুপ 17 মৌলগুলির মধ্যে ফ্লোরিন ঠান্ডা পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া প্রদর্শন করে, কিন্তু ক্লোরিন কিন্তু ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করতে পারে না, সে
কক্ষ তাপমাত্রায় পানির সংস্পর্শে উপমুখী বিক্রিয়া দেয়, দিয়ে হাইপোক্লোরাস অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। ওই হাইপোক্লোরাস অ্যাসিডটা নিচে নিচে বিয়োজিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অক্সিজেন উৎপন্ন হয়। ব্রোমিন আর আয়োডিন এরা নিম্নরূপ উপমুখী বিক্রিয়া দেয়, কিন্তু এদের সক্রিয়তা কম বলে ওইটা দেখো হাইপোয়াইডাস অ্যাসিড আর হাইপোব্রোমাস অ্যাসিড এরা কিন্তু আর এদের মতো বিয়োজিত হতে পারে না। এদের সক্রিয়তা কম বলে বিক্রিয়া এখানে স্টপ হয়ে যায়, থেমে যায়। কিন্তু উল্লেখ্য যে ব্রোমিন আয়োডিন থেকে দ্রুত বিক্রিয়া দেয়। এর মানে হচ্ছে গ্রুপ 17 মৌলগুলির যে ক্রিয়াশীলতার ক্রম সবচেয়ে বেশি সক্রিয় ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। এই বক্তব্যটি সঠিক। এবার প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া বলছে পানি ও হাইড্রোজেনের সাথে। তুমি বলবো স্যার পানির সাথে বিক্রিয়া তো বুঝলাম যে একজন ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে। ক্লোরিন কক্ষ তাপমাত্রায় পানির সাথে দাও, ক্লোরিন রুম টেম্পারেচারের পানির সাথে কক্ষ তাপমাত্রার পানির সাথে নিম্ন উপমুখী বিক্রিয়া প্রদর্শন করে, বিক্রিয়া করে উৎপন্ন করে, সে নিম্ন উপমুখী বিক্রিয়া প্রদর্শন করে। বিক্রিয়াটিকে দীর্ঘক্ষণের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। এবার আমরা বিক্রিয়া করে কাটাকাটি করে এক স্টেপে দেখাই, একবারে দিয়ে দিয়েছে। তুমি যদি বলো যে স্যার আমি যদি এক স্টেপে দেখাই বিক্রিয়াটা হবে কি না, এক স্টেপে দেখালে হবে না। তোমাকে আগে দেখাতে হবে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে যে উৎপন্ন হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিজেন, এবার যোগ করে দেবা। এটা সমানের ডান পাশ সমানের বাম পাশ। এটা যদি লিখি তাহলে একদিকে আনলে কাটাকাটি হয়ে যাবে। এবার উৎপন্ন থাকলে HCl প্লাস অক্সিজেন। ব্রোমিন আর আয়োডিন এরকম বিক্রিয়া করে হাইপোব্রোমাস অ্যাসিড ও হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইপোআয়োডাস অ্যাসিড ও হাইড্রোআয়োডিক অ্যাসিড তৈরি করে, কিন্তু এদের সক্রিয়তা কম বলে বিক্রিয়া আগায় না। এখানে আমরা পানির সাথে বিক্রিয়াটা সম্পর্কে বিক্রিয়া হতে আমরা বলতে পারি যে সক্রিয়তা সঠিক। কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে কি বলবো দেখো, হ্যালোজেন মৌলসমূহ হাইড্রোজেনের সাথে যেহেতু আমার হাইড্রোজেনের কথা বলছে, বিভিন্ন শর্তের ভিত্তিতে নিম্নরূপ বিক্রিয়া প্রদর্শন করে। দেখো হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড, এটা খুব সহজ বিক্রিয়া। হ্যালোজেন হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেট, টেনেসাইন, যা দিবা, ঠিক আছে, ইত্যাদি। এরা হলো হ্যালোজেন। এখন এটা হলো সামুদ্রিক বিক্রিয়া, একবার দিয়ে দিছি। হাইড্রোজেন প্লাস ক্লোরিন HCl, হাইড্রোজেন প্লাস ব্রোমিন HBr, হাইড্রোজেন প্লাস আয়োডিন HI। এখন বিষয়টা হলো ফ্লোরিন অন্ধকারে বিস্ফোরণ সহ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে গ্যাস তৈরি করে। তো একটা প্রশ্ন স্যার, একটু আগে আপনি বলছেন HF, এটা হলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এখন বললেন হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। দেখো গ্যাসের সাথে পানি যোগ করলে ওর নাম হলো অ্যাসিড। গ্যাসের জলীয় দ্রবণ অ্যাসিড, এটার সাথে যদি পানি যোগ করে অ্যাসিড হবে। শুকনো অবস্থায় যদি বিক্রিয়া হয়, মানে কোনো পানি না থাকলে যদি বিক্রিয়া হয়, তার নাম হলো গ্যাস। আর যদি পানির সংস্পর্শে বিক্রিয়াটা সংঘটিত করি তাহলে এটা হবে অ্যাসিড। জলীয় দ্রবণে বিক্রিয়া করলে তৈরি হবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। আর যদি জল না থাকে, পানি না থাকে, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। যেমন হাইড্রোজেন প্লাস ফ্লোরিন ইকুয়াল HF। দেখো যে অন্ধকারে বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করতে পারে, এটা দ্বারা তার সক্রিয়তা নর্মালি আমরা বুঝি। ক্লোরিন অন্ধকারে
ক্লোরিন অন্ধকারে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু এটি আলোর উপস্থিতিতে তীব্রভাবে বিক্রিয়া করে। দেখো, ক্লোরিন অন্ধকারে বিক্রিয়া করে না, তাহলে যে অন্ধকারে বিক্রিয়া করে সে বেশি সক্রিয়, যে অন্ধকারে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে সে আলোতে তো আরো বেশি বিক্রিয়া করবে। আর ক্লোরিন অন্ধকার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু এটা আলোর উপস্থিতিতে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন প্লাস ক্লোরিন ইকুয়াল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। দেখো, যদি এটা পানির সংস্পর্শে বিক্রিয়া হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যদি পানি না থাকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এবার ব্রোমিন ও আয়োডিন উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে। তাহলে ফ্লোরিন অন্ধকারে বিক্রিয়া করে, ক্লোরিন অন্ধকারে করে না কিন্তু আলো উপস্থিতি করে। আর ব্রোমিন আর আয়োডিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য অন্ধকারেও করে না, আলোর উপস্থিতিও করে না, উচ্চ তাপ লাগবে, চাপ লাগবে, প্রভাবক লাগবে। এদের সংস্পর্শে হয় উচ্চ তাপ, চাপ, প্রভাবক এদের উপস্থিতি বিক্রিয়া করে। ব্রোমিনের ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড, এই যে হাইড্রোজেন প্লাস ব্রোমিন ইকুয়াল HBr, আর হাইড্রোজেন প্লাস আয়োডিন হাইড্রোজেন আয়োডাইড HI উৎপন্ন করে। তাহলে আমরা দেখলাম গ্রুপ 17 মৌলগুলির ক্রিয়াশীলতার ক্রমটি সঠিক। ফ্লোরিন অত্যন্ত সক্রিয় বলে সে ঠান্ডা পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। ক্লোরিন ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে না, সে কক্ষ তাপমাত্রা পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেনকে সরাতে হলে একটা মধ্যবর্তী উৎপাদ লাগে। ব্রোমিন আর আয়োডিন একটা মধ্যবর্তী উৎপাদ তৈরি করে বসে রাখে, এরা আর বিক্রিয়া আগায় না। আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে হাইড্রোজেনের সাথে যখন হ্যালোজেনরা বিক্রিয়া করে, এরা করে কিন্তু বিভিন্ন শর্তের ভিত্তিতে। একজন অন্ধকারে বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করে, একজন আলোর উপস্থিতিতে তীব্রভাবে বিক্রিয়া করে। আর ব্রোমিন আয়োডিন অন্ধকারে আলোর উপস্থিতিতে কোনো ক্ষেত্রে করে না, ওদের জন্য উচ্চ তাপ লাগবে, চাপ লাগবে, প্রভাবক লাগবে, এইসব শর্ত মেনে বিক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারি গ্রুপ 17 মৌলগুলির ক্রিয়াশীলতার ক্রমটি সঠিক, মানে উপর থেকে নিচে গেলে এদের সক্রিয়তা হ্রাস পাবে। এবার একটা বিষয় আসছে, দেখো তোমাদের একজন ছেলে গ্রুপে একটা প্রশ্ন করে রাখছে, গ্রুপের প্রশ্ন আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা শেষ। হ্যাঁ, আমি তোমাদের প্রশ্ন, স্যার উভমুখী বিক্রিয়া পানি ছাড়া অন্য কোথাও কি হয়? না, পানি ছাড়া পানি উপস্থিত হয়। আচ্ছা, মিথুন রেজা একটা প্রশ্ন করেছিল, স্যার ক্লোরিন ধাতব ফ্লোরাইড হতে, যে এরকম প্রশ্ন করছে, ক্লোরিন প্লাস সোডিয়াম ফ্লোরাইড। ও বলতে চাইছে যে ক্লোরিন স্যার ফ্লোরিনকে কি সরাতে পারবে? উত্তর না, পারবে না। কিন্তু আমি যদি ফ্লোরিন দিতাম, ফ্লোরিন প্লাস ধাতব ফ্লোরাইড, তাহলে সম্ভবত সোডিয়াম ফ্লোরাইড তৈরি হতো, তাহলে ক্লোরিনকে বের করে দিতে পারত। তাহলে এটা কেন সম্ভব নয়? এর পিছনে যুক্তিটা হচ্ছে সক্রিয়তা সিরিজে আমরা জানি 17 মৌলগুলির ক্ষেত্রে সবার উপরে যে সবচেয়ে সক্রিয়, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তারপর অ্যাসিটেন, তারপর টেনেসাইন। টেনেসাইন সংকেতটা অবশ্য লেখা হয় না আমাদের, ওই জন্য টেনেসাইন সংকেতটা আমি ভুলে গেছি, একটু দেখে নিয়ে বলে দিই। কারণ আমাদের টেনেসাইন নতুন আবিষ্কৃত মৌলদের মধ্যে তো, যার কারণে এটার সাথে টিএস টেনেসাইন। আচ্ছা, এই যে এই এসটা স্মল লেটার দিতেই হবে, টিএস। ফ্লোরিন ক্লোরিন আমরা জানি গ্রুপ 17 মৌলগুলোর উপর থেকে নিচের দিকে যে সক্রিয়তা কমে, তাহলে নিচ থেকে উপরে গেলে সক্রিয়তা বাড়ে। এটা যেহেতু বেশি সক্রিয়, ফ্লোরিন ক্লোরিনকে সরাতে পারবে, ফ্লোরিন আয়োডিনকে সরাতে পারবে, ফ্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটেন এবং টেনেসাইন সবাইকে সরাতে পারবে। কিন্তু খেয়াল করবা সক্রিয়তা কম বলে ক্লোরিন কখনো ফ্লোরিনকে সরাতে পারবে না, ব্রোমিন কখনো ফ্লোরিনকে সরাতে পারবে না।
আর এদের আমরা জানি তোমাদের ইলেকট্রোনেগেটিভিটির মান দিছি এর 4, এর ইলেকট্রোনেগেটিভিটির মান 3, তারপর ব্রোমিন এরকম ইলেকট্রোনেগেটিভিটির মানগুলি দেওয়া হয়েছে। তো এইসবের দরকার নয়, তুমি সিম্পল বলবা যে ক্লোরিনের সক্রিয়তা ফ্লোরিন অপেক্ষা কম বলে ক্লোরিন কখনো কোনো ধাতব ফ্লোরাইড থেকে ফ্লোরিনকে প্রতিস্থাপন করতে পারবে না। আমার কথা ক্লিয়ার? কিন্তু এই বিক্রিয়াটা সংঘটিত হবে। কেন হবে? কারণ এর সক্রিয়তা এর থেকে বেশি, এর সক্রিয়তা ওর থেকে বেশি হওয়ার কারণে, এর সক্রিয়তা যেহেতু ক্লোরিন থেকে বেশি, এই কারণে ক্লোরিনকে প্রতিস্থাপন করে নিজে ওই জায়গায় বসতে পারবে। তাহলে আমার যে প্রশ্ন করছো, তোমরা এত কিছু রিকোয়েস্ট করার দরকার নেই, একটা প্রশ্ন করবা, নর্মাল লিখে দিলে হয় যে স্যার আমার প্রশ্ন। আচ্ছা, আমার অনুসরণ নিয়ে আলোচনায় যাচ্ছি। তোমাদের এখন স্বাধীনতা আছে, যে যে প্রশ্ন করতে চাও গ্রুপে প্রশ্ন করো, আমি প্রশ্নগুলি দেখতেছি। আমি তোমাদের প্রশ্ন দেখব, তার আগে আমি অনুসরণের প্রশ্নের উত্তর দিচ্ছি। এই ফাঁকে তোমরা যে তোমাদের যা যা মনে প্রশ্ন জাগে, স্যার ক্লোরিন কি ব্রোমিনকে সরাতে পারবে? হ্যাঁ, ক্লোরিন ব্রোমিনকে সরাতে পারবে, ক্লোরিন আয়োডিনকে সরাতে পারবে, ক্লোরিন অ্যাসিটেটকে সরাতে পারবে, টেনেসাইনকে সরাতে পারবে। মানে যে উপরে সে নিচের জনকে সরাতে পারবে, কিন্তু নিচের জন কখনো উপর জনকে সরাতে পারবে না। এটা সক্রিয়তার কারণে। ঠিক অন্য কথা এটা দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম, এদের মধ্যে দেখো সক্রিয়তা উপর থেকে নিচে গেলে বাড়ে, এটা উপর থেকে নিচে গেলে বাড়ে, ঠিক আছে? আর নিচ থেকে উপরে গেলে কমে, এটা আমরা বলে দিয়েছি। তাহলে গ্রুপ 1 ক্ষেত্রে তাহলে লিথিয়াম কখনোই সোডিয়ামকে সরাতে পারবে না, আবার সোডিয়াম কখনোই পটাশিয়ামকে সরাতে পারবে না। হোয়ারেজ সোডিয়াম লিথিয়ামকে সরাতে পারবে, পটাশিয়াম সোডিয়ামকে সরাতে পারবে, ফ্রান্সিয়াম এদের সবাইকে সরাতে পারবে, যে কোনো যৌগ থেকে সবাইকে সরাতে পারবে। অর্থাৎ যে বেশি সক্রিয় সে কম সক্রিয়কে সরাতে পারবে। গ্রুপ 1 আর 2 এর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে, আর গ্রুপ 17 এর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে। তাই এটা সক্রিয়, ফলে এই ফ্লোরিন সবাইকে প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু ক্লোরিন এটাকে প্রতিস্থাপন করতে পারবে না। ক্লোরিন তার নিচের গুলিকে প্রতিস্থাপন করতে পারবে, আয়োডিন অ্যাসিটেট এবং টেনেসাইনকে প্রতিস্থাপন করতে পারবে। বুঝতে পারছো কথা? আচ্ছা, এবার অনুসরণটা আগে আলোচনা করি, তারপর তোমরা এই ফাঁকে প্রশ্ন লিখতে রাখো, আমি তোমাদের প্রশ্ন দেখবো। স্যার ক্লোরিন কি ব্রোমিন কি? হ্যাঁ, তোমাদের প্রশ্ন লিখবো। যদি বাংলা লিখতে পারো আমার জন্য একটু সুবিধা হবে উত্তর দিতে। তোমরা এই ফাঁকে প্রশ্ন লিখো, আর আমি অনুসরণীতে চলে যাই। অনুসরণীর প্রশ্ন তোমরা বই খুলে অনুসরণী শুরু করো। আমার বইটা ছিঁড়ে গেছে। অনুশীলনী অনুসরণীর প্রশ্ন, আধুনিক পর্যায়সারণীর মূল ভিত্তি কি? আমরা শিখে গেছি ইলেকট্রন বিন্যাস, কারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা কত কি ব্যাখ্যা দিয়েছি খেয়াল করে দেখো। ইলেকট্রন নেগেটিভিটি, তার আয়নীকরণ পটেনশিয়াল, ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন আসক্তি, তারপর ইলেকট্রন বিন্যাস দিয়ে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, যাদের শেষগুলোকে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে তারা ধাতু, যাদের শেষগুলোকে 4 থেকে 7টি ইলেকট্রন থাকে তারা অধাতু, ঠিক আছে? যাদের শেষগুলোকে 8টি ইলেকট্রন থাকে তারা নিষ্ক্রিয় গ্যাস। ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা কত কি ব্যাখ্যা করছি। আচ্ছা, এবার বলছে একটা মৌল ইলেকট্রন বিন্যাস দেখাইছে, মৌলটি পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত? বিন্যাসটা দেখো তো, 3d3 আর 4s2। আমরা জানি কোন শেষ খোলকে যদি এস থাকে, তার আগের খোলকে যদি ডি থাকে, ডি এর সাথে এস এর ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে গ্রুপ সংখ্যা হলো 3 + 2 = 5। 5 নং গ্রুপে অবস্থিত। গ্রুপ 5 পর্যায়ে একটি গ্রুপের খণ্ডিত অংশ দেওয়া হয়েছে। এই যে পটাশিয়াম কে দিয়েছে X37 and Y হচ্ছে 55। আচ্ছা, এখন এটা কে মানে 19, এটা একটু ভুল হয়েছে, এটা 19 হবে। মৌলটি পর্যায় সারণী কোন পর্যায়ের মৌল? এক্স মৌলটি, এটা হচ্ছে এক্স মৌল তো 37, তাহলে এক্স মৌল যদি 37 হয়, তুমি দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6 and 5s1। এটা হলো পঞ্চম পর্যায়ের মৌল 37। আর যদি তুমি এভাবে করো, এই যে 1s
2s2p, 3s3p, 4s 3d, কোনো অসুবিধা নাই। এবার 4p, ঠিক আছে, এবার 5s, তাও করলে 2 6 2 2 6 2 10 6 এমএম। ক্যালকুলেট করলে দেখবা যে এটা 37 হয়ে গেছে, 1s2 তো এটা 37 হয়ে গেছে, ক্যালকুলেট করবে। এর মানে এটা পঞ্চম পর্যায়ের মৌল, শেষ শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের নাম্বারই তার পর্যায় সংখ্যা নির্দেশ করে, তাহলে এটা পঞ্চম পর্যায়ে। আচ্ছা, এক্স উল্লিখিত স্তরে একটি ইলেকট্রন আছে, এটা কিন্তু 19, প্রশ্নে ভুল উঠছে, প্রশ্নে 9 উঠছে, সাবধান। কারণ 37 এবং 55, 37 হচ্ছে আমাদের গ্রুপ 1-এর মৌল রুবিডিয়াম, সিজিয়াম হচ্ছে ওয়াই নাম্বার মৌল, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি পটাশিয়াম 19 আর 37 হচ্ছে অরিজিনাল রুবিডিয়াম 37, আর সিজিয়াম হচ্ছে 55, আর ফ্রান্সিয়াম হচ্ছে 87। এর মানে এটা কিন্তু 9 উঠছে, তোমার বইতে এটা 9 হবে না, আমার বইতে 9 দেওয়া আছে, দেখো 9, তাহলে 9 হবে না, এটা 19 হবে। তাহলে 19 যদি এবার প্রশ্ন 19 হলে এটা গ্রুপ 1-এর, এরা সবাই গ্রুপ 1-এর মৌল। গ্রুপ 1-এর মৌল সম্বন্ধে ফার্স্ট বক্তব্য, সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, আমরা সবাই জানি গ্রুপ 1-এর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, দিস ইজ রাইট। পারমাণবিক আকার উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, মিথ্যা কথা। উপর থেকে নিচে গেলে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। ওয়াই মৌলটি এক্স অপেক্ষা অধিক সক্রিয়, এই যে এটা সত্য কথা। গ্রুপ 1-এর উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে, তাহলে ওয়াই ইজ মোর রিঅ্যাক্টিভ দেন এক্স। সত্য কথা যে এক্স থেকে অনেক বেশি সক্রিয় হচ্ছে ওয়াই। এটা 1 আর 3 রাইট আনসার। এবার আমাদের দক্ষতার প্রশ্ন, আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। পর্যায়ের সামনে একটা কঙ্কাল দেওয়া আছে, কঙ্কালটা আমরা একটু খেয়াল করি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর অসুবিধা নেই সোডিয়াম, ম্যাগনেসিয়াম। প্রথম প্রশ্ন, ত্রয়ী সূত্র কি তুমি পারো? বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? অনেকবার উত্তর দিয়েছি, বেরিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়। আমরা জানি মৃৎক্ষার ধাতু বলা উৎস কি, যে মৌলগুলি গ্রুপ 2 মৌলগুলিকে মৃৎক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 2 এর কারা কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এই মৌলগুলি মৃত্তিকায় বিভিন্ন যৌগ রূপে পাওয়া গিয়েছিল বলে এদের এরূপ নামকরণ করা হয়েছে। এদের নামের আগে মৃৎ যুক্ত করা হয়েছে, আর এরা ক্ষার উৎপন্ন করে বলে এদেরকে ক্ষার ধাতু বলা হয়েছে, মৃৎক্ষার ধাতু। কোন মৌলের আকার সবচেয়ে বড়? এখানে এই মৌলগুলির মধ্যে বলছে কোন মৌলের আকার সবচেয়ে বড়। এটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে গেছে, তুমি সহজ করে ছোট করে উত্তর দিতে পারো। সোডিয়ামের বিন্যাস তুমি জানো, 11। ম্যাগনেসিয়ামের বিন্যাস, ম্যাগনেসিয়াম 12। আচ্ছা, ক্লোরিন 17, তুমি জানো এটা। এবার ফ্লোরিন হচ্ছে 9, এবং ব্রোমিন হচ্ছে তোমার 35। এটা বিন্যাস 1s2 2s2 2p5, 1s2 2s2 2p6 3s1, তারপর হলো 3s2, এটা হলো 1s2 2s2 2p6। তোমার প্রশ্ন করে আমি উত্তর দেখবো, প্রশ্ন দেখবো তোমাদের। 3s2 3p5, আর এইটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, বা একবার দিয়ে দিলাম 3d10 4s2 4p5। এখন তুমি বলবা উপরের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে, মনোযোগ দিয়ে খেয়াল করবা, উপরের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2টি কক্ষপথে শক্তি স্তরে শেষ হয়েছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আগে বলবা যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন এই 3টি একই পর্যায়ের মৌল। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে এদের শেষ কক্ষপথে নিউক্লিয়াসে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক চার্জ যুক্ত হয়, শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। কিন্তু যেহেতু ইলেকট্রন স্তর সংখ্যা আর বাড়ে না, তাই নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথটা অধিক জোরে আকর্ষিত হওয়ার কারণে এদের আকার সংকুচিত হয়। খেয়াল করবা,
আবার বলছি, তুমি বলবো যে এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন এরা তৃতীয় পর্যায়ের মৌল। এদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস তিনটি শক্তি স্তরে শেষ হয়েছে, বা এদের মোট নিউক্লিয়াসের বাইরে তিনটি শক্তি স্তরে ইলেকট্রনগুলি বিদ্যমান আছে। এখন সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি ইলেকট্রন, প্রোটন এবং শেষগুলোকে একটি ইলেকট্রন। ম্যাগনেসিয়াম নিউক্লিয়াসে 12টি প্রোটন, শেষগুলোকে 2টি ইলেকট্রন। ক্লোরিনের নিউক্লিয়াসে 17টি প্রোটন, শেষগুলোকে 5টি ইলেকট্রন, 7টি ইলেকট্রন হয়। ক্লোরিন নিউক্লিয়াসের চার্জ বেশি, ফলে শেষ কক্ষপথে ইলেকট্রনকে অধিক আকর্ষণের কারণে এই ক্লোরিনের আকার সবচেয়ে ছোট হবে। তাহলে এই তিনটি মনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ক্লোরিনের আকার। আর যদি তুমি এটা না বলতে পারো, পারলে কি বলবো, আবার খেয়াল করো, এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এই তিনটি তৃতীয় পর্যায়ের মৌল। আমরা জানি একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস তিনটি শক্তি স্তরে শেষ হয়েছে। আমরা জানি একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধান যুক্ত হয়, শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। যেহেতু ইলেকট্রন স্তর সংখ্যা আর বাড়ে না, তাই নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথটি অধিক জোরে আকর্ষিত হওয়ার কারণে ল্যান্থানাইট সংকোচন ঘটে, অর্থাৎ পরমাণু আকার ছোট হয়ে যায়। তাই এই তিনটি মৌলের মধ্যে সবচেয়ে ছোট পরমাণু আকার হচ্ছে ক্লোরিন, তারপরে ম্যাগনেসিয়াম এবং এই তিনটি মৌলের মধ্যে সবচেয়ে বড় হলো সোডিয়ামের আকার। আচ্ছা, এবার ফ্লোরিনের বিন্যাস থেকে দেখা যায় এর ইলেকট্রন বিন্যাস 2টি শক্তি স্তরে শেষ হয়েছে। মানে এর কক্ষপথ যেহেতু নিউক্লিয়াসের বাইরে 2টি, তাই এটির আকার ক্লোরিন থেকেও ছোট হবে। মানে এই তিনটার মধ্যে ক্লোরিন থেকেও এর আকার ছোট। এবার ব্রোমিন ইলেকট্রন বিন্যাস যেহেতু 4টি শক্তি স্তরে শেষ হয়েছে, নিউক্লিয়াসের বাইরে 4টি কক্ষপথ হয়, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বেশি হবে, অর্থাৎ এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে। তাই ব্রোমিনের আকার এখানে সবচেয়ে বড়। এই হচ্ছে যুক্তি। তাহলে ব্রোমিনের দেখো, এটা 4টা শক্তি স্তর, এটা 2টা, এটা 3টা করে। এবার প্রশ্ন হলো, উদ্দীপকের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি মানের পরিবর্তন বিশ্লেষণ করো। তুমি আগে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লিখবা যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটি সর্বস্থ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে ইলেকট্রন যোগ করে এক মোল গ্যাসীয় ঋণাত্মক আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এখন তোমাকে বলা হয়েছে যে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের পর্যায়ে বাম থেকে ডানে, এই পর্যায়ে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির মান বাড়বে না কমবে। এখন তুমি বলবা উদ্দীপকের পর্যায়ে বাম থেকে, আমরা জানি যে কোনো পর্যায়ে বাম থেকে উদ্দীপকের পর্যায়টি হচ্ছে তৃতীয় পর্যায়ে। আমরা জানি যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, কারণ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধান যুক্ত হওয়া, শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হওয়া। ফলে যেহেতু ইলেকট্রন কক্ষপথ সংখ্যা আর বাড়ে না, তাই নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথটি অধিক আকর্ষণের কারণে এটি সংকুচিত হয়ে যায়, ল্যান্থানাইট সংকোচন ঘটে। পরমাণু আকার যত বাম থেকে ডান দিকে যাবে, পরমাণু আকার ছোট হয়ে যাবে। পরমাণু আকার ছোট হয়ে গেলে অসীম থেকে আগত ইলেকট্রন প্রতি এর আকর্ষণ তীব্রতর হয়। এখানে দেখো, এখানে উদ্দীপকের মৌলের মধ্যে সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে, শেষ কক্ষে 1টি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসে 12টি প্রোটন, শেষ কক্ষে 2টি ইলেকট্রন আছে। আর ক্লোরিনের নিউক্লিয়াসে 17টি প্রোটন এবং শেষ কক্ষে 7টি ইলেকট্রন আছে। তাই 17টি প্রোটন থাকার কারণে এর নিউক্লিয়াস, যেহেতু কক্ষপথ সংখ্যা সবার 3টি মৌলেরই কক্ষপথ সংখ্যা সমান, তাই ক্লোরিন শেষ কক্ষে ইলেকট্রনগুলিকে এই 3টি মৌলের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তাই ক্লোরিনের শেষ কক্ষপথটা সংকুচিত হয়ে একটা পরমাণুর নিউক্লিয়াসের দিকে সংকুচিত হয়ে যায়, অর্থাৎ একে ল্যান্থানাইট সংকোচন বলে। সংকুচিত হওয়ার কারণে আকার ছোট হয়ে যায়। নিউক্লিয়াসে অধিক পজিটিভ চার্জ থাকার কারণে এখন আকার ছোট, নিউক্লিয়াসে অধিক ধনাত্মক চার্জ থাকার কারণে অসীম থেকে আগত ইলেকট্রনের প্রতি ক্লোরিনের আকর্ষণ সবচেয়ে এই 3টি মৌলের মধ্যে তীব্রতর হবে। অর্থাৎ এই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে। এই হচ্ছে উত্তর। এবার প্রশ্ন হলো, দেখো নেক্সট প্রশ্নটা যেটা করছে, পর্যায়
পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4। আচ্ছা, এবার এখানে আসছে গ্রুপ 1, গ্রুপ 2। তোমার বই অনুযায়ী। আচ্ছা, এখন এই জায়গা দিয়ে দিয়েছে এ, এটা বি, এটা সি। আচ্ছা দেখো, চতুর্থ পর্যায়ে গ্রুপ 1 এর মৌল কে? চতুর্থ পর্যায়ে গ্রুপ 1 এর মৌল পটাশিয়াম। বিন্যাস করবা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। চতুর্থ পর্যায়ে দেখো, চতুর্থ পর্যায়ে গ্রুপ 1, তাহলে এ হলো পটাশিয়াম। চতুর্থ পর্যায়ের গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌল কে? এটা তুমি হিসাব করে বলে দাও। এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। এটা হলো স্ট্রনসিয়াম। স্যার আমার এটা লাগবে কিনা এটা পরে দেখছি। প্রথম বলছে আধুনিক পর্যায় সূত্রটি লিখো। মোস্টলে পর্যায় সূত্রকে আধুনিক পর্যায় সূত্র বলে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা আধুনিক পর্যায় সূত্র। মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মাবলী ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায়ক্রমে আবর্তিত হয়। বি কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? স্ট্রনসিয়াম এটাকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? তার উত্তর দিয়েছি। এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। চতুর্থ পর্যায়ে যে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার পরিবর্তন কি করবে এটা? তাহলে তুমি বলবা উদ্দীপকের মৌলগুলি যেহেতু চতুর্থ পর্যায়ের মৌল, আমরা জানি যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ হচ্ছে, এটা নোটেও আছে সুন্দর করে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধান যুক্ত হওয়া, শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হওয়া। যেহেতু ইলেকট্রন কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, যেহেতু ইলেকট্রনের কক্ষপথ সংখ্যা আর বাড়ে না, বৃদ্ধি পায় না, তাই শেষ কক্ষপথে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক অধিক জোরে আকর্ষিত হওয়ার কারণে ল্যান্থানাইড সংকোচন ঘটে। ঠিক আছে, অধিক জোরে আকর্ষিত হওয়ার কারণে ল্যান্থানাইড সংকোচন ঘটে। এটাকে আমরা একটু ভুল করলাম। গ্রুপ 2 পর্যায়, এটা তো ক্যালসিয়াম, ভুল হয়েছে। এটা স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম, স্ক্যান্ডিয়াম। তুমি নিজেও দেখে নেবা গ্রুপ 3-তে কে আছে, নিজেই দেখে নিলে হয়ে যাবে। চতুর্থ পর্যায়ে 1 নম্বর গ্রুপের পটাশিয়াম, তো চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপের ক্যালসিয়াম। কেন ক্যালসিয়াম? এই যে দেখো, এটা হলো 4s2 ক্যালসিয়ামের ক্ষেত্রে, এটা ক্যালসিয়াম 20 আর পটাশিয়াম হচ্ছে 19 আর স্ক্যান্ডিয়াম হচ্ছে SC21। তুমি এভাবে গুনবা 19, 20, 21, তাহলে এটা তো 1 থেকে 40 তো তুমি মুখস্থই জানো। 19 নম্বর পটাশিয়াম, 20 নম্বর ক্যালসিয়াম, 21 নম্বর স্ক্যান্ডিয়াম, 19, 20, 21। এখন তোমার যদি মনে হয় যে 3টার ইলেকট্রন বিন্যাস করবা, 3টে ইলেকট্রন বিন্যাস করে দেবা। 3টে ইলেকট্রন বিন্যাস করে দিয়ে তুমি ব্যাখ্যাটা দাঁড় করবে। ব্যাখ্যাটা দাঁড় করে তুমি বলবা যে উপরে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, আমি তো এটা করলাম, 20টাও করে দিই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 আর স্ক্যান্ডিয়ামটা করে দিই SC-টা 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s1। স্ক্যান্ডিয়াম 21 নম্বর। ঠিক আছে, 2s2, 2p6। এবার তুমি বলবা উপরের বিন্যাস থেকে দেখা যায় 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস, 3টি মৌল উপরে, এই 3টি মৌল ইলেকট্রন বিন্যাস 3টি শক্তি স্তরে শেষ হয়েছে।
ঠিক আছে, চারটি শক্তি স্তরে শেষ হয়েছে। একই পর্যায়ে আমরা জানি, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যতই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, এর অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধান যুক্ত হয়, শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। যেহেতু ইলেকট্রন স্তর সংখ্যা আর বাড়ে না, তাই নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথে ইলেকট্রন সমূহ অধিক জোরে আকর্ষণের কারণে ল্যান্থানাইট সংকোচন ঘটে। তুমি বলতে পারো যে স্যার, এই স্ক্যান্ডিয়াম এদের ক্ষেত্রে এটা তো 3D1, এটা তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন যুক্ত হয়েছে। তো আমাদের কথা হলো, এর নিউক্লিয়াসে 19টা প্রোটন, এর নিউক্লিয়াসে 20টা প্রোটন, এর নিউক্লিয়াসে 21টা প্রোটন, কিন্তু সবার ইলেকট্রন বিন্যাস 4টা শক্তি স্তরে শেষ হয়েছে। এর 19টা নিউক্লিয়াসে প্রোটন, এর 20টা 21টা প্রোটন। তাহলে ধনাত্মক চার্জ বেশি কার? এর ধনাত্মক চার্জ বেশি। কক্ষপথ তো কারো বেশি না, কক্ষপথ তিনজনেই কক্ষপথ 4টা করে। এই জন্য নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথটা অধিক জোরে আকর্ষিত হয়। আকর্ষিত হওয়ার কারণে ল্যান্থানাইট সংকোচন ঘটে, আকার ছোট হয়ে যায়। আকার ছোট হয়ে যাওয়ার কারণে তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে এই ক্ষেত্রে পটাশিয়ামের আকার সবচেয়ে ছোট, ক্যালসিয়ামের আকার তার থেকে ছোট না, পটাশিয়ামের আকার সবচেয়ে বড়, তারপরে ক্যালসিয়ামের আকার, তারপরে স্ক্যান্ডিয়ামের আকার। তোমরা উত্তরটা বুঝছো কিনা আরেকবার একটু খেয়াল করো, তুমি বলবা যে উপরের বিন্যাস থেকে দেখা যায় প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস 4টি শক্তি স্তরে শেষ হয়েছে, ঠিক আছে। কিন্তু পটাশিয়ামের নিউক্লিয়াস 4টি শক্তি স্তর, পটাশিয়ামের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 19, ক্যালসিয়ামের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 20 এবং স্ক্যান্ডিয়ামের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 21। আমরা জানি একই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ বা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধান যুক্ত হওয়া, শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হওয়া। যেহেতু ইলেকট্রন স্তর সংখ্যা আর বৃদ্ধি পায় না, স্তর সংখ্যা একই থাকে, তাই নিউক্লিয়াস কর্তৃক শেষ কক্ষপথটি অধিক জোরে আকর্ষণের কারণে ল্যান্থানাইট সংকোচন ঘটে। তাই পারমাণবিক আকার ক্রমান্বয়ে বাম থেকে ডান দিকে গেলে ছোট হতে শুরু করে। এখানে পটাশিয়ামের আকার সবচেয়ে বড়, তার থেকে ছোট হবে ক্যালসিয়ামের আকার এবং সবচেয়ে ছোট হচ্ছে স্ক্যান্ডিয়ামের আকার। এই আকারের ব্যাখ্যাটা দেওয়া হয়ে গেল। এবার প্রশ্ন বলছে, এ ও সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তি মানে পরিবর্তন। আয়নীকরণ শক্তি নিয়ে হিউজ কথা বলছি। ওই যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় তার যুক্তি ওই আয়নীকরণ শক্তির পয়েন্টটা দেখে নিলে তুমি পেয়ে যাবে। এবার তোমাদের প্রশ্নের উত্তর, তোমরা যে প্রশ্ন করবা সেই প্রশ্ন উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, চলে আসি আমরা। কে কি প্রশ্ন করবে? ব্রোমিন স্যার, প্রত্যেক গ্রুপে তো বিশেষ নাম আছে। গ্রুপ 13 ও 14 কোনো বিশেষ নাম আছে কি? না, ওরকম নাম নেই। গ্রুপ 13 হলো বোরন পরিবার, বোরন। আর গ্রুপ 14কে টেট্রাস নেই, বলা দরকার নেই। আচ্ছা, মিথুন স্যার, দুর্বল অ্যাসিড কাকে বলে? দুর্বল অ্যাসিড বোঝার উপায় হলো যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে অল্প মাত্রা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। আমি একটু দিয়ে দেই, এই যে খনিজ অ্যাসিড ছাড়া খনিজ অ্যাসিড অথবা অজৈব অ্যাসিড, এক শব্দ যা অজৈব অ্যাসিড, তাই খনিজ অ্যাসিড। এই খনিজ অ্যাসিডগুলি হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, হাইড্রালিক অ্যাসিড, তারপরে সালফিউরিক, নাইট্রিক, নাইট্রাস ইত্যাদি ইত্যাদি আরো আছে। এই খনিজ অ্যাসিডের মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাসিডের নাম কার্বনিক অ্যাসিড। দেখো, যে অ্যাসিডটা পানির সংস্পর্শে যত দ্রুত এই জিনিস উৎপন্ন করে, এটা হাইড্রোজেন আয়ন প্রদান করে, সে তত বেশি সক্রিয়। এবং যে 100টা অণুর মধ্যে যদি 100টাই বিয়োজিত হয়ে যায়, তার সক্রিয়তা বেশি। তো কার্বনিক অ্যাসিড খুব অল্প পরিমাণ বিয়োজিত হয়। তাহলে খনিজ অ্যাসিডের মধ্যে এটা সবচেয়ে দুর্বল অ্যাসিড। আর সকল জৈব অ্যাসিড দুর্বল। কোন জৈব অ্যাসিড শক্তিশালী না, সব জৈব অ্যাসিড দুর্বল। এখন তুমি বলো স্যার জৈব অ্যাসিড কারা? তোমরা নাম শুনছো, ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, নাম শুনতে পারো। মানে ভিনেগার শুনছো না? ভিনেগারের যে অ্যাসিডটা, এটাই জৈব অ্যাসিড। তারপরে তুমি টার্টারিক অ্যাসিড,
দইয়ের মধ্যে পাচ্ছ আচ্ছা তেঁতুলে পাচ্ছ টার্টারিক অ্যাসিড, দইয়ে পাচ্ছ ল্যাকটিক অ্যাসিড, দইয়ে পাচ্ছ ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে পাচ্ছ টার্টারিক অ্যাসিড, তোমার লেবুতে পাচ্ছ অ্যাসকর্বিক অ্যাসিড বা সাইট্রিক বা অ্যাসকর্বিক অ্যাসিড লেবুতে পাচ্ছ। এই অ্যাসিডগুলি কিন্তু দুর্বল অ্যাসিড, এগুলি আমাদের জন্য কোনো ক্ষতিকর না। তেঁতুল আমরা সরাসরি খেতে পারি, লেবু আমরা সরাসরি খেতে পারি, টক দই আমরা খেতে পারি, ঠিক আছে। চায়ের মধ্যে আছে ট্যানিক অ্যাসিড, আমাদের অনেকে আছে চা না খেলে ঘুমিয়ে না, তাই চায়ের মধ্যে আছে ট্যানিক অ্যাসিড। তো এই অ্যাসিডগুলি দুর্বল প্রকৃতির অ্যাসিড আর কি। যাও স্যার, অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষণ, এটা তোমার এখন উত্তর না মিথুন, এটা তোমার উত্তর হচ্ছে অপেক্ষা করো তোমার 8ম অধ্যায় পর্যন্ত। তড়িৎ বিশ্লেষণ তুমি বুঝবা না। 118টি মৌলে মোট এতটি ধর্ম বলতে কি বোঝায়? বলছে যদি 118টি মৌলে প্রত্যেকের ধর্ম, মনে করো একটা মৌলে 4টা ভৌত ধর্ম, 4টা রাসায়নিক ধর্ম। 4টা ভৌত ধর্ম কি? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব, ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম ধরো বায়ুর সাথে, পানির সাথে, হাইড্রোজেনের সাথে, হ্যালোজেনের সাথে, অ্যাসিডের সাথে অনেক রাসায়নিক ধর্ম হয়। বলছে ধরো 4টা ভৌত ধর্ম আছে, 4টা রাসায়নিক ধর্ম আছে এক একটা মৌলে। তাহলে একটা মৌলের যদি 4টা রাসায়নিক ধর্ম হয়, 4টা ভৌত ধর্ম হয়, তাহলে একটা মৌলের ভৌত আর রাসায়নিক ধর্ম মিলে মোট করে 8টা। তাহলে এ পর্যন্ত 118টা মৌল আবিষ্কার হয়েছে। 118টা মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মনে রাখা, এটা কি তোমার কাছে কঠিনতম বিষয় মনে হবে না? যে স্যার এটা তো আসলে কঠিন না, কঠিনতম কমপক্ষে বলছে, মানে এমন না যে 4টাই, 4-এর বেশি আছে, কিন্তু বলা হয়েছে ধরো 4টা রাসায়নিক ধর্ম আছে, 4টা ভৌত ধর্ম আছে। রাসায়নিক ধর্ম অনেক হতে পারে, তাহলে 4 একটা মৌলই 8টা ধর্ম। তাহলে একটা মৌলে 8টা ধর্ম মনে রাখলে 118টা মৌলে 118 গুণ 8, 118 গুণ 8 এতগুলি ধর্ম মনে রাখা আসলেই কিন্তু খুবই কষ্টকর, মনে রাখা যাবে না। এই জন্য আমরা যদি এক গ্রুপের একজনের ধর্ম বলে দিতে পারি, তাহলে ওই গ্রুপের যে কয়জন আছে একজনের ধর্ম যা হবে, প্রত্যেকে যদি একই ধর্ম দেখায়, তাহলে একজনের ধর্ম জানলে অন্যদের ধর্ম সম্বন্ধে জানা যাবে। এই জন্য বলছে পর্যায়নী পাঠটা আমাদের সহজতর হবে, এই আর কি। বরুণ পরিবার ঠিক আছে, তোমার বক্তব্য ঠিক আছে স্যার। অ্যাসিড মিশ্রিত, আচ্ছা। এবার জাওয়াদ মুগ্ধ, থ্যাংকস স্যার। তাহলে জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড একই, তাহলে জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড এক? হ্যাঁ, না, মানে জৈব অ্যাসিড মানেই দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড মানেই জৈব অ্যাসিড না, কিন্তু জৈব অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড। এটা তো দুর্বল অ্যাসিড, এটাও দুর্বল অ্যাসিড। এর কোথায় পাওয়া? কোল্ড ড্রিঙ্কস খাওয়া, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা খেতে গেলে এটা আমাদের, এটা যখন আমাদের পানির সংস্পর্শে আসে তখন কার্বন ডাইঅক্সাইডটা, এই কার্বন ডাইঅক্সাইড পানির সংস্পর্শে এসে তৈরি করে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডটা আমাদের হজমের কাজে যে সকল এনজাইম আছে, উৎসেচক, আমাদের পেটের ভিতরে যে এনজাইমগুলি আছে হজমের কাজ করে, হজম ক্রিয়াকে ত্বরান্বিত করে, এই এনজাইমের কাজকে দ্রুততর করে এই অ্যাসিডগুলি। এই অ্যাসিডগুলির কাজ হচ্ছে এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করা, বুঝতে পারছো? এই জন্য এটা দুর্বল প্রকৃতি অ্যাসিড। আমরা কোল্ড ড্রিঙ্কস খেলে এই অ্যাসিডটাই আসলে খাই, কিন্তু এটা ক্ষতিকর কিছু না। তাহলে দুর্বল অ্যাসিড মানেই জৈব অ্যাসিড, বক্তব্যটা ঠিক না, কিন্তু জৈব অ্যাসিড মানেই দুর্বল অ্যাসিড, বক্তব্য ঠিক। বুঝছো, একটু উল্টাই বলছি আর কি। আচ্ছা, তাহলে 118টি মৌলের ধর্ম তুমি বুঝে গেছো। আচ্ছা স্যার, ব্রোমিন অ্যান্ড আয়োডিন কি অলওয়েজ সেম পজিশন রাখতে হবে? লিখে H2 এর সাথে রিয়েক্ট করার সময় উচ্চ চাপের প্রভাবে? না না না, তোমার এখানে একটু ইয়ে আছে, দেখো ব্রোমিন আর আয়োডিনের মধ্যে, ব্রোমিন যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন HBr হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে, আর আয়োডিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। কিন্তু এই বিক্রিয়াটা একটু দ্রুত হয় এর থেকে, মানে এখানে যে টেম্পারেচারটা প্রয়োজন হয়, এখানে যে টেম্পারেচার, দেখো টেম্পারেচারটা ত্রিভুজ চিহ্ন দ্বারা বোঝানো হয়, এখানে যে তাপটা দরকার হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা তার থেকে বেশি তাপ লাগে। আমি বলতে চাচ্ছি ব্রোমিনের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করে যে তাপ লাগে, আয়োডিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে তাপ শক্তি তার থেকে বেশি লাগে। এর মানে এটাই তুমি মনে করো না যে এই দুটো একই সাথে সেম বিক্রিয়া করে, তা না স্যার। তেজস্ক্রিয় মৌলসমূহ তেজস্ক্রিয় বিকিরণ করে নিঃশেষ হয়ে যায় না? না, তেজস্ক্রিয় বিকিরণ করে, তেজস্ক্রিয় মৌলসমূহ
তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে অন্য মৌলে পরিণত হয়, কিন্তু এই মৌলগুলি নিঃশেষ হয় না, অন্য মৌলে পরিণত হয়। ওই নির্দিষ্ট মৌলটা, ধরো ইউরেনিয়াম যখন তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তখন সে ইউরেনিয়াম আর থাকে না, সে হয় পোলোনিয়াম হবে, না থোরিয়াম হবে, না অ্যাক্টিনাম হবে, অর্থাৎ সে অন্য মৌলে পরিণত হবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। কারণ আলফা রশ্মি বিকিরণ আমি কোচিংয়ে দেখাইছিলাম একটা হিলিয়াম নিউক্লিয়াস বেড়ে যাওয়া, যেখানে অ্যাটমিক নাম্বার কমে 2 আর অ্যাটমিক মাস কমে 4, মানে ভর কমে 4, সংখ্যা কমে 2। তাহলে যার পারমাণবিক সংখ্যা 90, যেটা থোরিয়াম, সে যে মৌল হবে, পারমাণবিক সংখ্যা যদি 88 হয় তাহলে নিশ্চয়ই সে সেই মৌল হবে না, অন্য মৌল হবে। এই জন্য সে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে অন্য মৌলে পরিণত হয়। স্যার তাহলে ম্যালিক অ্যাসিড কি জৈব অ্যাসিড? ম্যালিক অ্যাসিড জৈব অ্যাসিড। আচ্ছা, মিথুন স্যার দুর্বল অ্যাসিডকে কি মৃদু অ্যাসিড বলা যায়? হ্যাঁ, দুর্বল অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলা হয়ে থাকে, দুর্বল অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলে। আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্ন করার অসুবিধা নেই, যে প্রশ্ন করতে যাচ্ছিল আমি বইতে দেখি, বইতে আমার কিছু বাদ পড়ছে কিনা সেটাও একটু আমি বলে যাই। বইটা তো পাট খুলে গেছে। এই যে দেখো, এটা দিয়েছে গ্রুপ 17 মৌলগুলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যথাক্রমে এ উৎপন্ন করে। এই গ্যাসগুলিকে যদি পানিতে দ্রবীভূত করা তাহলে হাইড্রোহ্যালাইড অ্যাসিড, ওই যে হাইড্রোফ্লোরিক, হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, হাইড্রোআয়োডিক অ্যাসিড, এদের বলা হয়েছে ইত্যাদিতে পরিণত হয়। এই হ্যালাইড সমূহ যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। যেমন তুমি যদি কাউকে কার্বনেটের সাথে বিক্রিয়া করতে চাও, HCl, ধরো ক্যালসিয়াম কার্বনেট, ধরো HF প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট, কোনো কার্বনেটের মধ্যে যদি বিক্রিয়া করাও তাহলে কাজ হচ্ছে অ্যাসিড, এটা লবণ তৈরি হবে, এটা লবণ তৈরি হবে, এর নাম হলো ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হলো ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আমাদের নিয়ম হচ্ছে, নিয়মটা খেয়াল করবা, অ্যাসিড যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে। তুমি যদি মনে করো যে স্যার সারা জীবনের জন্য এই নিয়মটা শিখে নিতে চাই, ভেরি গুড। অ্যাসিড যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে। অ্যাসিড যে কোনো হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে, এই ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা বিক্রিয়া করে লবণ, এই সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি একই জিনিস, লবণ কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে। তাহলে লবণ কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, এটা বলে দেবা। তাহলে যে কোনো হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাইঅক্সাইড পানি, যে কোনো কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে। তাহলে তুমি সারা জীবনের জন্য 2টা রুল শিখে গেলে। আমি তোমার বললাম, আচ্ছা তুমি এক কাজ করো, সালফিক অ্যাসিড লেখো, সালফিক অ্যাসিড। বললাম যে তাহলে তুমি জিঙ্ক কার্বনেটের সাথে বিক্রিয়া করো, জিঙ্ক কার্বনেট, তাহলে জিঙ্ক সালফেট, জিঙ্কের যোজনে 2, সালফেটের 2, জিঙ্ক সালফেট কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সারা জীবনের জন্য একটা সঙ্গে 1 জিনিস শিখে গেলে। তাহলে আমি যদি এটা দিতাম সালফিক অ্যাসিড প্লাস জিঙ্ক হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেটের যোজনে 1, জিঙ্কের যোজনে 2, তাহলে এটা হতো জিঙ্ক সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন পানি 2 অণু আসতো, পার্থক্য শুধু এইটা, কারণ হাইড্রোজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা, তাহলে পানি 2 অণু আসতো আর কার্বন ডাইঅক্সাইড 2 অণু আসতো, এই। কিন্তু উৎপাদে টাইপের হতো। তো এই কথাটা তুমি বলবে স্যার এইটা তো আপনি বলে যাননি, তাহলে আমি একবারে দেখাই দিলাম। সারা জীবনের জন্য নিয়ম শিখে গেলে যে কোনো কার্বনেট লবণের সাথে অ্যাসিড বিক্রিয়া লবণ কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন করো। মিথুন স্যার দুর্বল অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলা যাচ্ছে। স্যার আয়নাইজেশন এনার্জি কি নন মেটালের ক্ষেত্রে হয়? আয়নীকরণ শক্তি
আয়নীকরণ শক্তি নন মেটালের তো সবচেয়ে বেশি, কারণ আয়নীকরণ শক্তি যখন নন মেটালরা বিক্রিয়া করে তখন একজন যার সাথে বিক্রিয়া করে সে শক্তি সরবরাহ করে, আর আরেকজন সে শক্তি নিয়ে যখন বিক্রিয়া প্রদর্শন করে একজন শক্তি দেয়, দিয়ে অপর থেকে ইলেকট্রন ছাড়াই নেয়। তাহলে খেয়াল করবা আমাদের বলছে নন মেটালদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, এতে ইলেকট্রন ত্যাগ করাতে বেশি শক্তি লাগে। কিন্তু আয়নীকরণ শক্তি নন মেটালদের আয়নীকরণ বলছে আয়নাইজেশন এনার্জি কি নন মেটালের ক্ষেত্রে হয়? হ্যাঁ হয়। আয়নীকরণ শক্তি নন মেটালদের ক্ষেত্রে, মেটাল নন মেটাল সবার ক্ষেত্রে হবে, কিন্তু মেটালদের আয়নীকরণ এনার্জি কম, নন মেটালদের আয়নীকরণ শক্তি বেশি। মানে নন মেটাল থেকে ইলেকট্রন ত্যাগ করাতে বেশি শক্তি লাগবে, মেটাল থেকে কম শক্তি লাগবে। সব এলিমেন্টের ক্ষেত্রে হয়। আচ্ছা স্যার, ইলেকট্রোনেগেটিভিটির মান সমযোজী বন্ধনের উপর নির্ভরশীল, তাহলে কি কোন ধাতুর ইলেকট্রোনেগেটিভিটি থাকতে পারে? ভালো প্রশ্ন করছো। ধাতুর নর্মালি ধাতুতে ইলেকট্রোনেগেটিভিটি থাকার কথা না, কিন্তু যদি কেউ প্রশ্ন করে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই তিনটির মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা মান সবচেয়ে বেশি, কেউ তোমার প্রশ্ন করলো এই তিনটি মৌলের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির মান কার সবচেয়ে বেশি, উত্তর ইলেকট্রোনেগেটিভিটির মান সবচেয়ে বেশি, তারপরে এর মানে ধাতুদেরও তড়িৎ ঋণাত্মকতা থাকতে পারে। কেন? এর নিউক্লিয়াসের প্রোটন হচ্ছে 11টা, এর নিউক্লিয়াসের প্রোটন হচ্ছে 12টা, আর এর নিউক্লিয়াসের প্রোটন হচ্ছে 13টা, কিন্তু কক্ষপথ এর শক্তি স্তর 3টা। সোডিয়ামের শক্তি স্তর 3টা, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর 3টা, আর ক্লোরিনের শক্তি স্তর, অ্যালুমিনিয়ামের শক্তি স্তর 3টা। অ্যালুমিনিয়ামের আকার ছোট, ফলে অসীম থেকে আগত ইলেকট্রনকে, দেখো অসীম থেকে আগত ইলেকট্রনকে সোডিয়াম যতটা জোরে আকর্ষণ করবে তার থেকে দ্রুত আকর্ষণ করবে ম্যাগনেসিয়াম, তার থেকে দ্রুত আকর্ষণ করবে অ্যালুমিনিয়াম। তাহলে এর মানে আমি বলতে চাচ্ছি ইলেকট্রন আসক্তির কথা বলছে না স্যার? ইলেকট্রোনেগেটিভ সমযোজী বন্ধনের উপর ও ধাতুর ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভিটি নট ইলেকট্রন আসক্তি, স্যার একটু ভুলে গেছে। ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে আমরা সাধারণত অধাতুর ইলেকট্রোনেগেটিভিটি হিসাব করি, ধাতুদের না। নর্মালি ধরে নেই যে ইলেকট্রোনেগেটিভিটি ধাতুদের নেই, কিন্তু কারণ ধাতুরা ইলেকট্রন শেয়ার করে না, এই জন্য ধাতুদের নেগেটিভিটির প্রশ্নটা আসে না। ধাতুদের ক্ষেত্রে, অধাতুদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির শব্দটা আসে, কারণ যারা শেয়ার করে, শেয়ার কিন্তু ইলেকট্রন যৌগলকে নিজের অধিকার, ধাতুরা সবসময় দান করে, এই জন্য ধাতুদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির বক্তব্যটা আমরা বলি না। প্রশ্ন করো, আর কার কি প্রশ্ন আছে? এটা যেহেতু শেষ ক্লাস, 60 জন স্টুডেন্ট উপস্থিত, অসভ্যতমের একটা সীমা কি থাকা উচিত নয় তোমাদের? তোমাদের যেই বলে যে গ্রুপে ক্লাস বন্ধ করে দেব, তখন তোমাদের মনে হয় তোমরা যুক্তি দাও যে স্যার ওরা ক্লাস করছে না। আরে যারা ক্লাস করছে না এর কি পিছাই পড়ছে না? ক্লাসগুলি রেকর্ড আছে, বারবার দেখতে পারো। গেম খেলার থেকে, ফেসবুকিং করার থেকে বসে বসে ক্লাসগুলি দেখলে তোমার উপকার হবে। দিনে রাতে বসে বসে ক্লাসগুলি দেখো। আরও বেশি ইলেকট্রন আসক্তি নিয়ে আমি প্রচুর কথা বলছি, নোট দিয়েছি। আয়নীকরণ পটেনশিয়াল নিয়ে প্রচুর কথা বলছি, নোট দিয়েছি। এত কথা আমি জীবনে কোনোদিন বলিনি। এবার যতই ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ পটেনশিয়াল নিয়ে কথা বলছি, ওগুলি একটু বারবার দেখো। কেন তোমাদের স্টুডেন্ট সংখ্যা এই যে 63, 59, 62, এর মধ্যে 109 কেন? একদিন দেখলাম 100 এক্সিড করছে, তাহলে এটা কেন হবে তোমাদের? এটা আমার কাছে অত্যন্ত অতিরিক্ত বিরক্তিকর তোমাদের আচরণ। প্রশ্ন করো, তোমরা যেন বলতে পারবে না স্যার আপনি আমাদের প্রশ্নের উত্তর দেননি। বলে যাও, প্রশ্ন করো, কার কি প্রশ্ন আছে করো। এই অধ্যায়ের উপর প্রশ্ন করে আমি উত্তর দেবো। ক্লোরিন ও ক্লোরাইড আয়নের মধ্যে কোনটি আকার বড়? ভেরি গুড, ভেরি গুড। মিথুন একটা প্রশ্ন করছে, দেখো, সোডিয়াম আর সোডিয়াম আয়ন কোনটি আকার বড়? ক্লোরিন আর ক্লোরাইড আয়ন কোনটি আকার বড়? ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন যখন ত্যাগ করে
ধাতুর ইলেকট্রন যখন ত্যাগ করে দেয় তখন এর নিউক্লিয়াসের বাইরে একটা কক্ষপথে বাতিল হয়ে যায়। যখন এর শেষ করুক একটা ইলেকট্রন, তো এই একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দিতে পারে, তখন এই শক্তি স্তরটা আর থাকে না। তাই তোমার যদি কেউ প্রশ্ন করে সোডিয়াম আর সোডিয়াম আয়ন এদের মধ্যে কোনটির আকার বড়, নির্দ্বিধায় এর আকার বড়, এর আকার ছোট, আয়নের আকার ছোট। কিন্তু ক্লোরিন ও ক্লোরাইড আয়নের ক্ষেত্রে এর শেষ কক্ষপথের বিন্যাসটা একটু খেয়াল করি। ক্লোরিন, ক্লোরাইড আয়ন, ক্লোরিনের বিন্যাস 1s, আচ্ছা এটা সংক্ষেপে লিখি 2, 8, আর এটা ক্লোরিন 287। ক্লোরাইড আয়নের বিন্যাস হলো 288। এখন বিপদ সমস্যাটা কোথায়? সমস্যাটা ক্লোরিনের নিউক্লিয়াসে 17টা প্রোটন, কক্ষপথ দেখো 3টা, শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা। মিথন, থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করছো মিথন, এটা স্টুডেন্টদের জন্য খুব উপকারী প্রশ্ন। এই এটা হলো ক্লোরিন, ঠিক আছে। এবার ক্লোরাইড আয়ন যখন নেবা নিউক্লিয়াস, একটু বড় করা উচিত, ক্লোরাইড আয়ন না, শেষ খোলকে ইলেকট্রন আছে 8টা। এখন কথা হলো এটা হলো ক্লোরাইড আয়ন, এর শেষ খোলকে ইলেকট্রন আছে 7টা, এই একটা, আর এখানে আর বাকি আছে জোড়ায় আছে 6টা, 6 × 7টা, এই শেষ খোলকে ইলেকট্রন আছে 8টা। 8টা থাকার কারণে তার তো নিউক্লিয়াসে ধরতো, দেখো ক্লোরাইড আয়নে সে শুধু ইলেকট্রন নিয়েছে, সে কিন্তু নিউক্লিয়াসে ধরতো চার্জ বৃদ্ধি করেনি। চার্জ বৃদ্ধি না করার কারণে নিউক্লিয়াসে এরও 17, এটারও 17 প্লাস, এরও 17 প্লাস। যেহেতু এর নিউক্লিয়াসের আধান হচ্ছে 17 প্লাস, এর নিউক্লিয়াসের আধান হচ্ছে 17 প্লাস, কিন্তু এর ক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ বাড়ায় দিয়ে দুটোর ক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ সমান, শুধু এর একটা ইলেকট্রন বেশি হওয়ার কারণে যে অতিরিক্ত ইলেকট্রনটা নিয়েছে সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ যা হবে তাতে এই বাইরের ইলেকট্রনগুলো তাকে বিকর্ষণ একটু বেশি করবে। বিকর্ষণ বেশি করার কারণে তখন আকারটা একটু বড় হবে। এর মানে হচ্ছে ক্লোরাইড আয়নের আকারটা বড় আর এটা আকারটা ছোট, এটার আকার বড়, এটা আকার ছোট। আমি কি বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করো তো। এরও নিউক্লিয়াসের 17 প্লাস, এরও নিউক্লিয়াসের 17 প্লাস। তাহলে এতক্ষণ আমরা দেখছি নিউক্লিয়াসে একটা করে ধনাত্মক আধান যুক্ত হয়েছে, শেষ খোলকে ইলেকট্রন যুক্ত হয়েছে। যেহেতু কক্ষপথ বাড়েনি তখন আকর্ষণ তীব্র হয়েছে। এখানে কিন্তু শেষ খোলকে শুধু ইলেকট্রনে যুক্ত হয়েছে, নিউক্লিয়াসের চার্জ কিন্তু সেম আছে। নিউক্লিয়াসের চার্জ সেম থাকার কারণে তখন শেষ খোলকে ইলেকট্রনগুলি বাহির থেকে যে ইলেকট্রনটা আসে সে ইলেকট্রনকে আসতে বাধা দিচ্ছে, নিষেধ করতেছে। বাধা দেওয়ার কারণে, বিকর্ষণ করার কারণে এর আকারটা সেই এর থেকে সামান্যটুকু বড় হয়ে যাবে। বিকর্ষণ মানে আকর্ষণ থেকে, আকর্ষণ কিন্তু দুটোর জন্য সমান। এখানে অতিরিক্ত ইলেকট্রন যেটা আসছে সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস যতটা আকর্ষণ করছে বাইরের কোনো ইলেকট্রনগুলি তার থেকে একটু বেশি বিকর্ষণ করছে। আকর্ষণটা বেশি হতো যদি এখানে একটা নিউক্লিয়াস ধনাত্মক চার্জ ঢুকাই দিতে পারতাম, এখানে যদি 18 প্লাস করতে পারতাম, আর এখানে যদি একটা অতিরিক্ত ইলেকট্রন যোগ করতাম, তখন বলতে স্যারের চার্জ স্যার নিউক্লিয়াসের চার্জ বেড়ে গেছে, তখন এটা আকার ছোট হবে। কিন্তু না, এদের তো নিউক্লিয়াসের চার্জ সমান। তাই অসীম থেকে আগত ইলেকট্রনকে আচ্ছা, তাই যেহেতু দুজনেই নিউক্লিয়াসের চার্জ সমান,
এই জন্য অসীম থেকে আগত ইলেকট্রনকে নিউক্লিয়াস যতটা আকর্ষণ করবে শেষ করবে ইলেকট্রনগুলি একটু বেশি বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে এর আকারটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, এবার প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করতে পারি। তোমাদের ক্লাসটা কি এই টাইমেই কন্টিনিউ করব? তোমরা কি বাড়ি বসে ঘুমাবা এই টাইমে? যদি বলো যে স্যার আমরা ঘুমাবো, তাহলে কমেন্ট লিখবা, আমি এখন গ্রুপে পোস্ট দিচ্ছি। আর যদি ক্লাস এই টাইমে কন্টিনিউ করতে চাও সেটাও লিখবা। তোমাদের এই কমেন্ট আমি দেখব, কিন্তু তোমাদের লাইভ ক্লাসে আমি 60 জন দেখলে ফিজিক্স ক্লাস চালাবো না। স্যার আপনি যে বিভিন্ন গ্রুপের মৌলের সক্রিয়তার বিষয়টা বললেন, এটা কত নম্বরের প্রশ্নে আসবে? এটা এটা বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। এটা 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, 3 নম্বরও আসতে পারে। তো তোমাদের এই উপস্থিতি আমাকে হতাশ করছে, কারণ আমি আশা করছিলাম 9 স্টুডেন্ট উপস্থিতি বেশি হবে, কিন্তু 10 আজকে 109 জন উপস্থিত ছিল 10-এ। তাহলে ক্লাস 10-এ উপস্থিতি তোমাদের থেকে বেশি, আর 9-এ উপস্থিতি আমি দেখি যে ভয়ঙ্কর ধরনের খারাপ। এটা তো কোনোভাবেই কাম্য না। ঠিক আছে, এখন আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দেবো, কোন টাইমে হলে ঠিক হবে তোমরা ওটা লিখে দেবা। আমি তোমাদের উপস্থিতি চাই। আর ফিজিক্স, এই যে তোমরা আজকে প্রশ্ন করতে পারছো, আমি প্রশ্ন উত্তর দিয়েছি, তাতে কি তোমরা খুশি নই? বলো যে তোমরা খুশি না যে স্যার আমাদের প্রশ্নগুলো উত্তর দিয়েছে? আমি কারো প্রশ্নকে হাইড করিনি, প্রত্যেকের প্রশ্নকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাহলে তোমরা সবাইকেই ফিজিক্সে কালকে থেকে ফিজিক্স সৃজনশীল শুরু হবে। ফিজিক্স সৃজনশীল শীটটা কোচিং থেকে সংগ্রহ করো, আকাশ থেকে পড়ে না স্যার এই শীট কোথায় পেলেন, এটা যেন সাবধান না হয়, সাবধান। এরপর আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।